সালামু আলাইকুম। বিসিএস রিটেন এর সায়েন্স সাবজেক্টের ট্রিপলি পার্টের গত পর্বে আমরা পড়ছিলাম ইলেকট্রনিক টেকনোলজির টপিক 1, যেখানে হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্টস, অ্যানালগ ডিজিটাল সিগন্যাল, ইলেকট্রনিক ডিভাইস, অ্যাম্পলিফায়ার্স, অসিলেটর, তারপর সেমিকন্ডাক্টর, এই ধরনের জিনিসগুলো নিয়ে পড়ছিলাম। আজকের পর্বে আমরা রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, তারপর হচ্ছে ইন্ডাকট্যান্স, এই ধরনের টার্মগুলো নিয়ে পড়বো, অর্থাৎ টপিক 2, এবং সাথে টপিক 3, যেখানে হচ্ছে আমরা ট্রান্সফর্মার, রেডিও, টেলিভিশন, রাডার, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, কাউন্টার, ডিজিটাল ডিসপ্লে ডিভাইস, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, এই ধরনের জিনিসগুলো পড়বে। তো এবং নেক্সট পর্বে আমরা টপিক 4 এবং টপিক 5 কভার করার চেষ্টা করব। শুরুতে টপিক 2 এর প্রশ্নগুলো একটু দেখে নিই, যেগুলো প্রিভিয়াসে আসছে। যেমন 36 আসছিল, তাপমাত্রার একই উপাদানের মোটা এবং চিকন তারের মধ্যে কোনটির মধ্য দিয়ে অধিক পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হবে? একটি হচ্ছে মোটা তার আর একটা হচ্ছে চিকন তার, কোনটার মধ্যে দিয়ে অধিক তড়িৎ প্রবাহিত হবে? এরপর পরের প্রশ্ন হচ্ছে, প্রিভিয়াসে আসছে 38-এ, একটি গ্যাস টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় বর্ণনা করুন, চিত্র সহ বর্ণনা করুন। এছাড়াও প্রচুর কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা স্কিম করে চলে যাব। রেজিস্ট্যান্স বা রোধ কাকে বলে? পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে বা রেজিস্ট্যান্স বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা পুরোটা যদি একটা তড়িৎ পরিবাহী হয়, এটা মাঝখানে যদি আমি এভাবে করে খাঁজ কাটা দিয়ে একটা সিম্বল ক্রিয়েট করি, এটাই হচ্ছে রোধের বা রেজিস্ট্যান্সের একটা সিম্বল। এটা মূলত তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে। আর রোধের কারণ বা উৎপত্তি, ইলেকট্রন প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের কারণ। ইলেকট্রনের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহের কারণ। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, নিম্ন থেকে উচ্চ। পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় পরিবাহীর মধ্যস্থ অণুপরমাণুর সংঘর্ষ হয়। ইলেকট্রন প্রবাহের সময় পরিবাহীর মধ্যস্থ অন্য পরমাণুর সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয় এবং বেগ হ্রাস পায়। আর বেগ হ্রাস পাওয়ার ফলে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই পরিবাহীর এই ধরনের বাধা ধর্মই হলো রোধ। মূলত আমাদের তারটা যে পদার্থ দ্বারা তৈরি, ওই পদার্থের উপাদানগুলো হচ্ছে ইলেকট্রনের প্রবাহটাকে বাধা দেয়। এই বাধা দেওয়ার পরিমাণটাই হচ্ছে রোধের পরিমাণ বা রেজিস্ট্যান্সের পরিমাণ। পরিবাহীর রোধ 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তাপমাত্রা, আর হচ্ছে উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। এবং এটার ফর্মুলা হচ্ছে নিচের অংশে প্রুফ করছে ওরা, যে রোধের সূত্রগুলো বর্ণনা করুন। যে এখানে আমরা দেখলাম দৈর্ঘ্যের উপর নির্ভর করে, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল। এখন দৈর্ঘ্য যত বেড়ে যাবে, রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে। আর ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক 1/a, অর্থাৎ ক্ষেত্রফল যত বড় হবে, আমাদের ক্ষেত্রফল এখানে ছোট, এই জায়গায় ছোট হওয়ার কারণে এখানে ঘর্ষণটা বেশি হবে। আর যদি আমাদের পরিবাহীর ক্ষেত্রফলটা বেড়ে যায়, তখন দেখা যাবে এখানে ফ্লো হওয়াটার সময় বাধাটা তুলনামূলকভাবে এর থেকে এখানে কম হবে। বাধা কম হওয়ার কারণে এখানে রোধটা কমে যাবে। তো ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটাকে কি বলে, ক্ষেত্রফল যদি বেড়ে যায় তখন হচ্ছে রেজিস্ট্যান্স কমে যায়, আর ক্ষেত্রফল যদি কমে যায় রেজিস্ট্যান্স তখন বেড়ে যাবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক, একজন আরেকজনের বিপরীত। এরপর উপাদান, বিভিন্ন উপাদানের কারণে দেখা যায় কারো তড়িৎ পরিবাহী বেশি, কারোর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা কম। তো রোধের সূত্রগুলো দেখি। দৈর্ঘ্যের সূত্র, তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে এবং কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক কোন ক্ষেত্রে? যখন তাপমাত্রা এবং ক্ষেত্রফল চেঞ্জ হবে না। এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ক্ষেত্রফল এবং তাপমাত্রা। আর ভেরিয়েবল হিসেবে থাকবে রোধ এবং দৈর্ঘ্য। রোধ এবং দৈর্ঘ্য ভেরি করার কারণে এখানে দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ বেড়ে যাবে, দৈর্ঘ্য কমে গেলে রোধ কমে যাবে, সমানুপাতিক, দুটোটা সেম পরিবর্তন হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা অর্থাৎ এখানেও সেম, তাপমাত্রা এবং দৈর্ঘ্য যদি সেম কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা এবং দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকলে তখন রোধ এটাকে কি বলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ R is proportional to 1/a। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় একই উপাদানে মোটা এবং চিকন তারের মধ্যে কোনটি অধিক তড়িৎ প্রবাহিত করবে ব্যাখ্যা করুন।
তো চিকন তারের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এটার এরিয়া হবে কম, এরিয়া কম হলে এটার রেজিস্ট্যান্স হবে বেশি। আর মোটা তারের ক্ষেত্রে এটার এরিয়া হবে বড় বা বেশি হবে, এরিয়া বেড়ে গেলে রোধ কমে যাবে। তাহলে মোটা তারের ক্ষেত্রে রোধ কম হলে তড়িৎ পরিবাহিতা বেশি হবে। অতএব মোটা তারের রোধ কম এবং এর ক্ষেত্রফল কোথায়, এখানে মোটা তারের রোধ কম, তাই এর মধ্যে দিয়ে অধিক তড়িৎ পরিবাহিত হবে। এই যে এখানে চিত্র দিয়ে প্রকাশ করছো, এটার রোধ কম এবং পরিবাহিতা একটু বেশি হবে তুলনামূলক, কার থেকে? চিকন তারের থেকে। সেম প্রশ্ন, আপেক্ষিক রোধ বা রোধকত্ব কাকে বলে? এই যে আমরা রোধ এবং আপেক্ষিক রোধের সম্পর্কটা আমরা দেখব। কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। সহজ ভাষায় যদি বলি, তাপমাত্রাটা ফিক্স থাকবে, নির্দিষ্ট একটা তাপমাত্রা, দৈর্ঘ্যটা থাকবে 1 ইউনিট বা একক, প্রস্থচ্ছেদটাও থাকবে 1 ইউনিট বা একক। তো দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ যখন 1 ইউনিট, এদের মধ্যে যে কোনো উপাদান, আমরা ধরি এটা হচ্ছে স্বর্ণ, এটা হচ্ছে রূপা, এটা হচ্ছে তামা, তো এটার দৈর্ঘ্য 1 মিটার, সবগুলোর দৈর্ঘ্য 1 মিটার, সবগুলোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার ধরে নিলাম সবার ক্ষেত্রে সেম। তো এটার ক্ষেত্রে দেখালো 100, এটার ক্ষেত্রে দেখালো রোধ 200, এটার ক্ষেত্রে দেখালো 300। তাহলে এই যে একই দৈর্ঘ্য একই ক্ষেত্রফল হওয়ার সত্ত্বেও বিভিন্ন পরিবাহীর উপাদানের পার্থক্যের কারণে এদের যে রোধের পার্থক্য হচ্ছে, এটাই হচ্ছে ওদের আপেক্ষিক রোধ। ওর আপেক্ষিক রোধ হচ্ছে 100, ওর হচ্ছে 200, ওর হচ্ছে 300, এটাই হচ্ছে আপেক্ষিক রোধ বিষয়টা। তো আপেক্ষিক রোধের সম্পর্ক নির্ণয় করার কথা বলা হচ্ছে, আমরা জানি R is proportional to L, আরেকটা জানি R is proportional to 1/A। তো এদের দুইজনকে যখন আমি একসাথে লিখবো, Lটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, আর এই সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য আমাদের একটা সমান চিহ্ন দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে রো। এই রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ, রো L/A। অর্থাৎ সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে সমান চিহ্ন দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম। তাহলে এটাকে রেখে বাকিগুলো ওই পাশে নিয়ে আসলে আমরা রো ইকুয়াল টু পাচ্ছি, এটা উপরে চলে যাবে RA/L। তাহলে আপেক্ষিক রোধের ফর্মুলা হচ্ছে এটা, রো দিয়ে বোঝায় আপেক্ষিক রোধ। এরপর রোধ এবং আপেক্ষিক রোধের পার্থক্যগুলো আমরা একটু দেখি। পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ধর্মটাকে বলা হচ্ছে রোধ। কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই তাপমাত্রার উপাদানের আপেক্ষিক রোধ বলে। রোধকে আর দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক রোধকে রো দিয়ে, মানে ছোট পি দিয়ে, একটু বাঁকা করে লেখা হয়, এটা রো দিয়ে প্রকাশ করা হয়। এরপর রোধের একক হলো ওহম, আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ এর ভৌত অবস্থার উপর নির্ভর করে। রোধ হচ্ছে ভৌত অবস্থা, মানে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ নির্ভর করে শুধুমাত্র উপাদানের উপর। তো উপাদান যদি স্বর্ণ হয় তখন এক ধরনের আপেক্ষিক রোধ, উপাদান যদি তামা হয় তখন এটার আপেক্ষিক রোধ অন্য ধরনের হবে। রেজিস্টর বা রোধক কি, এই প্রকারভেদ আলোচনা করুন। রেজিস্টর যা রেজিস্ট করে মানে বাধা দেয়, নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট পরিবাহী তার কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রেজিস্টর বলে। কোনো নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট পরিবাহী তার কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রোধক বলে। মূলত যা পরিবাহী বহনে বাধা দেয় তাকেই রেজিস্টর বলে। তো রেজিস্টর প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্থির মানের রোধক আর একটা হচ্ছে পরিবর্তী রোধক বা ভেরিয়েবল রেজিস্টর। তো আমরা বেসিক্যালি যে পড়াশোনাগুলো করি এখানে হচ্ছে মূলত ক্লাস 9-10 এবং ইন্টারে পর্যন্ত সায়েন্সে এই যে স্থির মানের রোধক নিয়েই পড়ানো হয়, কিছু কিছু ক্ষেত্রে ভেরিয়েবল রেজিস্টার, বাট এটার ইনফরমেশন গুলো খুব কমই পড়ানো হয়। স্থির মান হচ্ছে যেটার মান ফিক্সড। আমরা যদি বলি যে এটার রোধ হচ্ছে 1000 ওহম, এটা সবসময় 1000 ওহম হিসেবেই কাজ করবে। কিন্তু ভেরিয়েবল রোধক যেটা হচ্ছে তার রোধের মানটা ভেরি করবে, এটার রেঞ্জটা থাকে এভাবে 1 থেকে 1000 ওহম। অর্থাৎ
সে 0 থেকে 1000 ওহমের মাঝখানে যে কোনো একটা মান দেখাতে পারে, সেটা ডিপেন্ড করবে এর সাথে কে যুক্ত আছে, কিভাবে যুক্ত আছে সেটার উপর। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এটা রোধের মান পরিবর্তিত হয়, তাই এটাকে পরিবর্তী রোধক বলা হয়। পরিবাহিতা কি? রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। রোধ বাধা দেয় আর পরিবাহিতা হচ্ছে পরিবহনে সাহায্য করে। তাহলে পরিবাহকের রোধ যদি হয় আর, পরিবাহিতা হবে 1/r, অর্থাৎ উল্টা। রোধ বেড়ে গেলে পরিবাহিতা কমে যায়, রোধ কমে গেলে পরিবাহিতা বেড়ে যাবে, একটা একটা রূপ উল্টা। তাই এদের সম্পর্কটা হচ্ছে G=1/r, একটা একটার বিপরীত। আমরা রোধের একক জানি রেজিস্ট্যান্স, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। সিমেন্স কাকে বলে? যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে সেই পরিবাহীর পরিবাহিতাকে 1 সিমেন্স বলে। এরপর পরিবাহকত্ব বা কন্ডাক্টিভিটি। রোধের বিপরীত রাশি পরিবাহিতা, ঠিক তেমনি আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। রোধকত্বের বিপরীত হচ্ছে পরিবাহকত্ব। তো রোধকত্ব হচ্ছে রো দিয়ে প্রকাশ করছিলাম আমরা, আর এটাকে সিগমা বলে। সিগমা দিয়ে হচ্ছে আমরা পরিবাহকত্ব প্রকাশ করছি, সিগমা = 1/ρ। ওহম মিটার। ওহম মিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীর রোধ পরিমাপ করা হয় তাকে ওহম মিটার বলা হয়, এতটুকু জানলেই চলবে। এরপর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স কাকে বলে? কোন পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আদান প্রয়োজন তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। কোন পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আদান প্রয়োজন হয়। তাহলে 1 একক পরিবাহীর বিভব মানে 1 ভোল্ট বাড়াতে যে পরিমাণ আদানের প্রয়োজন হয়, তাহলে এটা হবে এভাবে: 1 ভোল্টের জন্য যে পরিমাণ চার্জ লাগবে, 1 কুলম্ব চার্জ লাগলে 1 সি। তাহলে এটাই হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। সি ইকুয়াল টু 1 সি বাই 1/v, মানে হচ্ছে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এটাকে আরো সহজ ভাষায় যদি বলি আমরা, তাহলে এটাই আমরা বলবো যে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু কিউ বাই ভি। 1 ভোল্টের জন্য কতটুকু চার্জ লাগে, 1 ভোল্ট বৃদ্ধি করতে কতটুকু চার্জ লাগবে। এরপরে ধারকত্বের একক হচ্ছে 1 ফ্যারাড, তার মানে 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এখানে AC এবং AC এর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে একক, ইউনিট, কুলম্ব, আর এখানকার সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বোঝাচ্ছে। এরপর 1 ফ্যারাড কাকে বলে? 1 ফ্যারাড হচ্ছে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে 1 কুলম্ব আদান যদি প্রয়োজন হয়, তখন ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলে বা 1 ফ্যারাড। ধারক বা ক্যাপাসিটর কাকে বলে? কাছাকাছি স্থাপিত দুই পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ চার্জকে সঞ্চিত করা রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলা হয়। কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে অর্ধপরিবাহী রেখে, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। তো এই দুইটা পরিবাহীর মাঝখানে একটা পাত দিলাম, সরি দুই পাশে দুইটা পাত, আর মাঝখানে অন্তরক পদার্থ মানে ইনসুলেটর দিলাম, অর্থাৎ এর সাথে এর কানেকশন নেই। তো এভাবে দুটা পাত রেখে যখন আমরা কি করব, মাঝখানে অন্তরক পদার্থ এবং দুই পাশে দুইটা পাত দিয়ে আমরা যখন এখানে চার্জ সঞ্চিত করব, আর এই চার্জ সঞ্চয় করার যন্ত্রের কৌশলটাই হচ্ছে ধারক। আর ধারককে প্রকাশ করা হয় কি? সি দিয়ে, ক্যাপাসিটর, আর এটার একক হলো ফ্যারাড বা এফ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এদিকে একটা ধাতব পাত, এদিকে একটা ধাতব পাত, আর মাঝখানে হচ্ছে ডাইইলেকট্রিক বা অন্তরক পদার্থ। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি ক্রিয়া কৌশলটা। একটি অন্তরিত পরিবাহী, একে একটি তড়িৎ উৎপাদক যন্ত্রের ধনাত্মক মেরুর সাথে যুক্ত করে প্লাস কিউ চার্জে চার্জিত করা হলো। ধরি এটাকে প্লাস কিউ চার্জে, এই যে এটাতে প্লাস কিউ চার্জে চার্জিত করা হলো, আর বি কে করা হলো মাইনাস কিউ চার্জে চার্জিত। অথবা বি অপর একটি চার্জবিহীন ভূসংযোগকারী সংযুক্ত পরিবাহী, একে এ এর নিকট স্থাপন করা হলো। তাহলে বি কে এ এর নিকট স্থাপন করা হলো। এরপরে আবেশ প্রক্রিয়ায় বি এর ভেতরের পৃষ্ঠে মাইনাস কিউ ঋণাত্মক চার্জ এবং বাইরের পৃষ্ঠে প্লাস কিউ ধনাত্মক চার্জ আবিষ্ট হবে। এ এর প্রভাবে বি এর মধ্যে মাইনাস চার্জ আবিষ্ট হচ্ছে। বি প্লেটকে ভূসংযুক্ত করার ফলে ভূমি হতে
ইলেকট্রন এসে বি এর বাইরের পৃষ্ঠের ধনাত্মক চার্জকে নিষ্ক্রিয় করবে। অর্থাৎ বাইরে যদি কোনো পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, এখান থেকে ইলেকট্রন এসে নেগেটিভ চার্জ এসে এগুলোকে নিউট্রালাইজ করবে। বি প্লেটে কেবলমাত্র ঋণাত্মক চার্জ থাকবে, এখানে শুধুমাত্র ঋণাত্মক থাকবে, কোনো পজিটিভ থাকতে দিবে না। এই গ্রাউন্ড সংযোগটা, ভূ সংযোগটা। বি প্লেটের ঋণাত্মক চার্জের প্রভাবে এ পাতের কিছু পরিমাণ ধনাত্মক চার্জ নিষ্ক্রিয় হয়, ফলে এ পাতের বিভব কিছুটা কমে যায়। সুতরাং সি ইকুয়াল টু কিউ বাই ভি সমীকরণ থেকে দেখা যায় বিভব কমে গেলে ধারকত্ব বৃদ্ধি পায়। তাহলে এটা একটু আবার রিপিট করি আমরা। বি প্লেটে ঋণাত্মক চার্জের প্রভাবে এ প্লেটে কিছু পরিমাণ ধনাত্মক চার্জ নিষ্ক্রিয় হয়। মানে এই যে ধনাত্মক চার্জগুলো এই যে নেগেটিভ চার্জের ফলে এই পজিটিভ চার্জগুলো নিষ্ক্রিয় হবে। আর এই ধরনের বিভব যদি কমে যায়, চার্জ যদি নিষ্ক্রিয় হয় বা বিভব কমে যায়, তখন হচ্ছে ধারকত্ব বৃদ্ধি পায়, ফলে এ পাত্রটি অতিরিক্ত চার্জ গ্রহণ করতে পারবে। ধারকত্বের প্রকারভেদ যদি আমরা দেখি, নির্দিষ্ট মানের ক্যাপাসিটর, আর একটা হচ্ছে পরিবর্তীয় মান ক্যাপাসিটর বা ভেরিয়েবল, আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ব্যবহারগুলো দেখি। সার্কিটের পাওয়ার ফ্যাক্টর উন্নতি করতে, তারপর পরিবাহী বস্তুর চার্জ ধারণ করতে, ফিল্টার সার্কিটে এসি কারেন্টকে বাধা দেওয়া হয়, এসি কারেন্টকে বাধা দেওয়ার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়, আর ডিসি কারেন্ট প্রবাহিত করতে ব্যবহৃত করা হয়। টিউবলাইটের বিচ্ছিন্ন আলো দর্শনের ত্রুটি দূর করতে, বিচ্ছিন্ন আলো ত্রুটি। আর হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর চালু করতেও কিন্তু ক্যাপাসিটরের প্রয়োজন। আমাদের ফ্যানে কিন্তু ক্যাপাসিটর থাকে, আর ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে দেখা যায় ক্যাপাসিটর চেঞ্জ করা লাগে, পুরনো হয়ে গেলে ক্যাপাসিটরের মান বাড়াতে হয়। এরপর ধারকের ধারকত্ব কাকে বলে? কোনো ধারকের পাতে যে পরিমাণ আদান জমা হলে পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে। যে পরিমাণ আদান জমা হলে, যে কোনো ধারকের প্রত্যেকটা পাতে যে পরিমাণ আদান জমা হলে পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য সৃষ্টি হয়। অর্থাৎ এই দুইটা পাতের মাঝখানে বিভব পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স 1 ভোল্ট হবে। তো এই 1 ভোল্ট বিভব পার্থক্য আনার জন্য এখানে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় বা আদান জমা হয়, তাকে ওই ধারকের ধারকত্ব বলা হয়। ধারকের ধারকত্ব পরিবাহক পৃষ্ঠ দুটির ক্ষেত্রফল, মধ্যবর্তী দূরত্ব এবং অন্তরক পদার্থের বেদনযোগ্যতার উপর নির্ভর করে। তিনটা জিনিস, একটা হচ্ছে ক্ষেত্রফল কত বড়, তারপর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কম না কি বেশি, এটার উপর ডিপেন্ড করে, আর হচ্ছে অন্তরক পদার্থের বেদনযোগ্যতার উপর। এই তিনটা জিনিসের উপর ধারকত্ব নির্ভর করে। এরপর হচ্ছে ক্যাপাসিটর কিভাবে সংযুক্ত করা যায়, কিভাবে কাজ করে। ক্যাপাসিটর মূলত রেজিস্টরের বিপরীত উপায়ে যুক্ত হয়। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা হচ্ছে শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটা ক্যাপাসিটরের শেষ প্রান্ত অন্য আরেকটা ক্যাপাসিটরের শুরুর প্রান্তের সাথে সংযুক্ত থাকে। এভাবে করে একটা শেষ, অন্যটা শুরু। আর ক্যাপাসিটরকে আমরা প্রকাশ করি দুইটা সোজা সোজা পাত দ্বারা, আর ব্যাটারিকে প্রকাশ করি একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটর গুলো এভাবে যুক্ত থাকা মানে হচ্ছে এটা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন হচ্ছে সিরিজ সংযোগ। আচ্ছা, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে? এটার ক্ষেত্রে ক্যালকুলেশন হচ্ছে টোটাল CS equal to 1/C1 plus 1/C2 plus 1/C3। তো এভাবে ভ্যালুগুলো বসিয়ে, আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, যদিও পরীক্ষাগুলো আসে না, জাস্ট সংজ্ঞাটা বা ডেফিনেশনটা লিখলেই হবে। আর সমান্তরাল বলতে এই যে এখানে C1 C2 C3 প্রত্যেকটার শুরুর বিন্দুটা এক, এখানে মাঝখানে কোনো কিছু না থাকার কারণে এই পুরো জিনিসটাকে আমি চাইলে এভাবে চিন্তা করতে পারি, এভাবে চিন্তা করতে পারি। অর্থাৎ সবার শুরুটা হচ্ছে এ বিন্দুতে, শেষ হচ্ছে বি বিন্দুতে। এভাবে তিনটা ধারক বা চারটা, পাঁচটা, ছয়টা যাই থাকুক, এদের শুরুটা যদি একটা পয়েন্টে হয় এবং শেষটা যদি একটা কমন পয়েন্টে হয়, তখন এদেরকে পরস্পরের সাথে সমান্তরালে আছে বলে ধরে নেওয়া হয়। তার মানে এটা হচ্ছে প্যারালাল কানেকশন বা সমান্তরাল কানেকশন। তো এদের ক্ষেত্রে এদের টোটাল ধারকত্ব বা সিপি, সি প্যারালাল বা প্যারালাল ক্যাপাসিটেন্স বের করার ফর্মুলা হচ্ছে এদেরকে নরমালি যোগ করে দিব। এটার ক্ষেত্রে রেসিপ্রোকাল বা বিপরীত ক্রমে যোগ করতে হবে, আর এটার ক্ষেত্রে হচ্ছে সোজাসুজি যোগ করে দিতে হবে। ইন্ডাক্টর বা ইন্ডাকট্যান্স কাকে বলে? ইন্ডাক্টর হলো দুই প্রান্ত বিশিষ্ট এমন একটি বৈদ্যুতিক উপাদান যা বিদ্যুৎ প্রবাহ দ্বারা আগত শক্তিকে নিজের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে
জমা রাখা হয়। ক্যাপাসিটরটাকে ড্র করা হয় এভাবে স্প্রিং এর মতো করে, আর এটার মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেটা এখানে বলা হলো। তো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে চার্জকে জমা রাখে। ইন্ডাক্টরের ধর্মকে ইন্ডাকটেন্স বলে। এসআই পদ্ধতিতে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। এরপর সোলার সেল। সৌরকোষ। সৌরকোষ কাকে বলে 37 এর প্রশ্ন। যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা কোনো পিএন জাংশনের উপর আলো ফেলে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে সৌরকোষ বা সোলার সেল বলে। পিএন জাংশনের উপর আলো ফেলে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে সৌরকোষ বা সোলার কোষ বলা হয়। অর্থাৎ সোলার কোষে কি ব্যবহার করা হয়? পিএন জাংশন ব্যবহার করা হয় এবং পিএন জাংশনই মূলত আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। সোলার সিস্টেম, যেখানে সোলার সেল বা সৌরকোষের সমন্বয়ে গঠিত হয় সোলার প্যানেল, আর এই সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় ও ব্যবহারের পদ্ধতি হচ্ছে সোলার সিস্টেম। ফটোভোল্টাইক সিস্টেম। সোলার সিস্টেমে ব্যবহৃত সোলার প্যানেল যে পদ্ধতিতে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার সিস্টেমটাই হচ্ছে ফটোভোল্টাইক সিস্টেম। আলোকে ভোল্টেজ বা বিদ্যুতে ট্রান্সফর্ম করার সিস্টেম। এই পদ্ধতিতে সোলার এনার্জি সরাসরি সোলার সেলের মাধ্যমে ডাইরেক্ট কারেন্টে ডিসি কারেন্ট উৎপন্ন হয়। অর্থাৎ আমরা সোলার বা ফটোভোল্টাইক সিস্টেম বা সোলার সিস্টেম থেকে আমরা যে কারেন্টটা পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্ট যেটা পাই সেটা আমরা অসিলেটরের মধ্যে দিয়ে এসি কারেন্টে কনভার্ট করে আমরা বিভিন্ন ডিভাইসে ইউজ করতে পারি বাসা বাড়িতে। এসডিজি 17টা গোলের মধ্যে একটা গোল হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিসোর্স গুলোকে সর্বোচ্চ ব্যবহার করা। তো সোলার সিস্টেমের বর্ণনা পরীক্ষায় আবার আসতেই পারে, রিপিট হতে পারে। এখানে আমরা তো ডেফিনেশনটা দেখলাম যে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় কিসের মধ্য দিয়ে? সোলার প্যানেলের মধ্য দিয়ে। আর এই সিস্টেমটাই হচ্ছে ফটোভোল্টাইক সিস্টেম। এখানে ডাইরেক্ট কারেন্ট উৎপন্ন হয়। তো ফটোভোল্টাইক সিস্টেমের উপাদানগুলোর মধ্যে প্রথমে থাকবে সোলার প্যানেল, তারপর থাকবে ব্যাটারি, যেটা হচ্ছে ডিসি ভোল্ট যেগুলো উৎপন্ন হয় সেই ডিসি কারেন্ট গুলোকে সেভ করে রাখে। চার্জ নিয়ন্ত্রক, ব্যাটারিতে জমাকৃত বিদ্যুতের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে লোড, উৎপাদিত সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের লোড যেমন টিভি, ফ্যান, লাইট, কম্পিউটার ইত্যাদি সংযুক্ত থাকে। অর্থাৎ 4টা জিনিস, একটা হচ্ছে সোলার প্যানেল, আরেকটা হচ্ছে ব্যাটারি, আরেকটা হচ্ছে চার্জ নিয়ন্ত্রক, আরেকটা হচ্ছে লোড। সোলার প্যানেল খুঁটি বা ঘরের চালে বা দালানের ছাদে আনুভূমিকের সাথে এমন কোণে স্থাপন করা হয় যাতে করে সূর্যের আলো সরাসরি প্যানেলে পড়ে। অন্যান্য সবকিছু একটা বক্সের ভেতরে থাকে। কার্যপদ্ধতি আপনারা চাইলে একবার রিডিং পড়ে নিতে পারেন। সুবিধা অসুবিধা গুরুত্ব। এখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন খরচটা খুব কম, পরিচালনা রক্ষণাবেক্ষণ খরচ খুব কম, সহজে স্থাপনযোগ্য, সম্প্রসার এবং স্থানান্তর সহজ, যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, বৈদ্যুতিক দুর্ঘটনা খুব কম হয়, শব্দহীন, গন্ধহীন এবং পরিবেশ দূষণমুক্ত থাকে, জ্বালানি খরচ নেই, সহজে নষ্ট হয় না, বিলের ঝামেলা নেই। শুধু প্রথমবার যখন আমরা ইনস্টল করব তখনই হচ্ছে যা খরচ হওয়ার হবে, পরবর্তীতে মেনটেনেন্সে টুকটাক খরচ হবে। তো এই যে বললাম প্রথমে প্রাথমিক খরচ বা ইনস্টলেশন খরচটা অনেক বেশি, আবহাওয়াজনিত কারণে অথবা রাতে সূর্যের আলো অনুপস্থিতিতে এনার্জি উৎপাদন সম্ভব হয় না। এটা হচ্ছে দুইটা প্রবলেম। এরপর গ্যাস টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় বর্ণনা করুন। 38 এর প্রশ্ন। গ্যাস টারবাইনের একটি আবর্তনশীল ইঞ্জিন বা দাহ্য গ্যাসের প্রবাহ থেকে শক্তি গ্রহণ করে থাকে। গ্যাস টারবাইন একটি আবর্তনশীল ইঞ্জিন বা দাহ্য গ্যাসের প্রবাহ থেকে শক্তি গ্রহণ করে থাকে বা এক্সট্রাক্ট করে থাকে। একটি গ্যাস টারবাইনে 3টি জিনিস থাকে, একটা হচ্ছে কম্প্রেসর থাকবে, আরেকটা হচ্ছে কম্বাশন এরিয়া বা দহন কক্ষ, আরেকটা হচ্ছে টারবাইন। কম্প্রেসর কি করে? এটি ইনটেক থেকে বা অন্তর্গ্রহণ মুখ থেকে আসা বায়ুকে উচ্চ চাপে সংকুচিত করে। এই কম্প্রেসরের কাজ হচ্ছে বায়ুকে সংকুচিত করা। এরপর দহন কক্ষ, এই যে কম্বাস্টর বা কম্বাশন এরিয়া, যেখানে হচ্ছে ফুয়েলকে জ্বালায় এবং উচ্চ চাপ উচ্চ গতি সম্পন্ন গ্যাস উৎপন্ন করে। এই যে কম্বাস্টর অনেক বেশি চাপ দিবে, ফলে গ্যাসগুলো অনেক দ্রুত যাবে, অনেক দ্রুত গতিতে যাবে, গিয়ে কোথায় আসবে? টারবাইনে আসবে। আর টারবাইন ক্ষেত্রে দহন কক্ষ থেকে প্রবাহিত উচ্চ চাপ উচ্চ গতি সম্পন্ন গ্যাস
থেকে তাপ শক্তি গ্রহণ করে টারবাইন ঘুরিয়ে এর সাথে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা। তাহলে কম্প্রেসরের মধ্য দিয়ে উচ্চ চাপ প্রদান করা হয় বা কম্প্রেসড করা হয়, এরপর কম্বাস্টারে এটা হচ্ছে দহন করা হয়। এখান থেকে দহনের পর স্টিম গুলো বের হয়ে আসে এই যে উচ্চ চাপ এবং উচ্চ গতিসম্পন্ন গ্যাস থেকে এই যে টারবাইনটা ঘোরানো হয়, আর টারবাইন থেকে ঘুরলে এর সাথে যুক্ত জেনারেটর, টারবাইন ঘোরানোর কারণে জেনারেটরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হওয়া শুরু করবে। এটাই হচ্ছে মূলত গ্যাস টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করার কৌশল। এখন আমরা দেখব টপিক 3, যেখানে হচ্ছে মূলত ট্রান্সফরমার, রেডিও, টেলিভিশন, রাডার, 46 আসছে রাডার, ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, কাউন্টার, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ইনস্ট্রুমেন্টস, এই ধরনের জিনিসগুলো নিয়ে পড়বো। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। 33 তে আসছে রঙিন টিভিতে কোন কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়, এইসব রশ্মি কিভাবে সৃষ্টি করা যায়। 35-এ আসছে টেলিভিশনের পিকচার টিউবের কাজ কি। 36-এ আসছে স্মার্ট টিভি এবং সাধারণ টিভির মধ্যে পার্থক্যটা কোথায়। 27-এ আসছে মনোক্রোম টিভি রিসিভার উইথ এ সুইটেবল ব্লক ডায়াগ্রাম। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো অনেক পুরনো জিনিস। 37-এ হলো রাডারের পূর্ণরূপ লিখুন, কার্যপ্রণালী ব্যাখ্যা। রাডার কি, এর কার্যপ্রণালী ব্যাখ্যা। 46-এ আসছে, 37-এ আসছিল। এরপর রাডার কিভাবে কাজ করে ব্যাখ্যা করুন। 41-এর কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, রিপিট হয়েছে, ইম্পর্টেন্ট জিনিস। এরপর 35-এ আসছে ইলেকট্রনিক চক্ষু বা ইলেকট্রনিক মস্তিষ্ক। কোনটাকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়, কোনটাকে ইলেকট্রনিক মস্তিষ্ক বলা হয়, এগুলো হচ্ছে প্রিলির পড়া। তারপর 34-এর প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কি, বৈশিষ্ট্য সুবিধা লিখুন, খুবই ইম্পর্টেন্ট। আইসি কি, ডিজিটাল আইসি ব্যবহার সমূহ সংক্ষেপে আলোচনা করুন। 34-এর পর 41-এ রিপিট হয়েছে। আচ্ছা, 27-এ দেখতে পাচ্ছি আমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য। রেডিও কি, রেডিও হচ্ছে এমন একটি যন্ত্র যার সাহায্যে শব্দকে তাড়িত চুম্বক তরঙ্গে রূপান্তর করে এক স্থান হতে অন্য স্থানে পাঠানো যায়। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দকে তাড়িত চুম্বক তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো। রেডিও আবিষ্কারে অবদান রেখেছে ইতালির মার্কনি এবং বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু। রেডিও বিনোদন যোগাযোগের একটি ব্যাপক গুরুত্বপূর্ণ মাধ্যম। শব্দ কিভাবে পাঠানো হয় রেডিওর মাধ্যমে? অসিলেটরের সাহায্যে উচ্চ কম্পাঙ্ক তৈরি করা হয়। এই তরঙ্গকে বাহক তরঙ্গ বলা হয়। এই বাহক তরঙ্গ তড়িৎ তরঙ্গকে চাপিয়ে দেওয়া হয়। এই বাহক তরঙ্গের উপর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গকে চাপিয়ে দেওয়া হয়, একে বলা হয় মডুলেশন। মিশ্রিত তরঙ্গে বলা হয় মডুলেটেড বা রূপারোপিত তরঙ্গ। এই রূপারোপিত তরঙ্গ বা মডুলেটেড তরঙ্গকে বেতার তরঙ্গ বলা হয়। অর্থাৎ অরিজিনাল যে তরঙ্গটা ছিল ওটার সাথে অসিলেটেড তরঙ্গ বা বাহক তরঙ্গ যেটা বর্ধিত, এই দুটোটাকে মিক্সড করে তো এটাকে শক্তিশালী করে ট্রান্সমিট করা হয়। তাহলে এই যে এটা হচ্ছে বাহক তরঙ্গ, আর এটা হচ্ছে অরিজিনালটা, যেটা হচ্ছে যে ইনফরমেশন গুলো বা সাউন্ড গুলো এই তাড়িত চুম্বক তরঙ্গকে বাহক তরঙ্গের সাথে মিক্সড করে মডুলেটেড তরঙ্গ বানানো হয়। আর এই যে দুইজনকে একসাথে মিক্সড করাটা এটাকে বলা হয় মডুলেশন। তো এভাবে হচ্ছে বেতার তরঙ্গ ট্রান্সমিট করা হয়। আর বেতার তরঙ্গকে মূলত অ্যাম্প্লিফায়ারে বিবর্ধিত করে প্রেরক যন্ত্রের অ্যান্টেনার সাহায্যে তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে মহাশূন্যে স্পেসে প্রেরণ করে। বেতার তরঙ্গ শূন্যে ছড়িয়ে পড়ে এবং ভূমি তরঙ্গ গ্রাউন্ড ওয়েভ ও আকাশ তরঙ্গ স্কাই ওয়েভ নামে দুই তরঙ্গে ভাগ হয়। ভূমি তরঙ্গ সরাসরি গ্রাহকের যন্ত্রের এরিয়ালে পৌঁছায়। আমাদের ঘরে যে রেডিও সেটটি থাকে তা হলো গ্রাহক যন্ত্র। আকাশ তরঙ্গ আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এবং গ্রাহক যন্ত্রের এরিয়ালে ধরা পড়ে। অর্থাৎ একটা হচ্ছে ভূমি তরঙ্গ, একটা যেটা সরাসরি আমাদের অ্যান্টেনাতে এসে ধরা পড়ে, আরেকটা হচ্ছে আকাশ তরঙ্গ যেটা আয়নস্ফিয়ারে গিয়ে এখান থেকে প্রতিফলিত হয়ে গ্রাহক যন্ত্রে ধরা পড়ে বা গ্রাহকের যন্ত্রের এরিয়ালে ধরা পড়ে। এগুলি হচ্ছে রেডিও সম্প্রচার করা হয়। এরপর মডুলেশন। মডুলেশন হচ্ছে যে প্রক্রিয়ায় উচ্চ ক্যারিয়ার বা রেডিও ফ্রিকোয়েন্সির সাথে নিম্ন ফ্রিকোয়েন্সির অডিও বা ভিডিও ফ্রিকোয়েন্সিকে মিশ্রিত করা হয় তাকে মডুলেশন বলে। উচ্চ ক্যারিয়ারের সাথে নিম্ন ফ্রিকোয়েন্সি যুক্ত করা বা মিশ্রণ করাকে বলা হচ্ছে মডুলেশন। ডিমডুলেশন হচ্ছে উচ্চ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে নিম্ন ফ্রিকোয়েন্সিটা সেপারেট করা বা পৃথক করা। নিম্ন ফ্রিকোয়েন্সিটা উচ্চ ক্যারিয়ার থেকে পৃথক করে ফেললে সেটা ডিমডুলেশন, আর যুক্ত করলে সেটা হচ্ছে মডুলেশন। আর মডুলেশনের প্রকারভেদ হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন,
ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন। যে মডুলেটিং ফ্রিকোয়েন্সি অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড পরিবর্তন করা হয় তাকে অ্যামপ্লিচিউড মডুলেশন বলে, আর যে মডুলেটিং ফ্রিকোয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা হয় তাকে ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে। আর যে মডুলেটিং ফ্রিকোয়েন্সির অনুক্রমে ক্যারিয়ার সিগন্যালের ফেজ পরিবর্তন করা হয় তাকে ফেজ মডুলেশন বলা হয়। রঙিন টিভিতে কোন কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়, এই রশ্মি কিভাবে সৃষ্টি করা যায়? 33তম বিসিএস প্রশ্ন। টেলিভিশন শব্দ ও ছবি প্রেরণের জন্য প্রেরক স্টেশন থেকে পৃথক পৃথক প্রেরক যন্ত্র যার সাহায্যে তড়িৎ চুম্বকের তরঙ্গরূপে ছবি ও শব্দ প্রেরণ করা হয়। মূলত ছবি এবং দৃশ্য প্রেরণ করতে হলে তা টেলিভিশন ক্যামেরা তাড়িৎ সংকেতে রূপান্তরিত করে। এই সংকেতকে মডুলেশন প্রক্রিয়ায় উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয়, পরে অ্যান্টেনার সাহায্যে তড়িৎ চুম্বকের বেতার তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়। অ্যান্টেনার সাহায্যে টিভি সেট ছবির জন্য প্রেরিত তাড়িৎ চুম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে। রেকটিফায়ার বাহক তরঙ্গ থেকে ভিডিও সংকেত তড়িৎ সংকেতকে পৃথক করে। রেকটিফায়ার বিবর্ধকের সাহায্যে এই তড়িৎ সংকেতকে বিবর্ধিত করা হয় এবং ইলেকট্রন গানে তা প্রদান করা হয়। টিভির পিকচার টিউবের পেছনের যন্ত্রের প্রান্তে ইলেকট্রন গান সংযুক্ত থাকে। ভিডিও সংকেত গ্রহণের পর ইলেকট্রন গান সুইয়ের ন্যায় সরু ইলেকট্রনের বিম ছুটতে থাকে। টিভির পর্দার প্রতিভাব ফসফরের ইলেকট্রন গান থেকে যখন ইলেকট্রন বিম এসে পড়ে তখন এতে আলোক ঝলকের সৃষ্টি হয়। খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এই ধরনের জিনিসগুলো অনেক পুরনো জিনিস, এগুলো বর্তমানে আসার কোনো প্রশ্নই আসে না। পিকচার টিউবের বিষয়টা আমরা একটু আগে পড়ছিলাম। এরপর স্মার্ট টিভি এবং সাধারণ টিভির মধ্যে পার্থক্য। স্মার্ট টিভি হচ্ছে ইন্টারনেটের সংযোগের সুবিধার সম্পন্ন টিভিকে বোঝায়। যে টিভিতে ইন্টারনেটের সংযোগ সুবিধা থাকবে তাকে স্মার্ট টিভি বলা হচ্ছে, আর সাধারণ টিভি হচ্ছে ছবি দেখা, শব্দ শোনা এবং স্বল্প সুবিধা সম্পন্ন টিভি সমূহ। স্মার্ট টিভিতে টেলিভিশন এবং কম্পিউটার মাঝামাঝি বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণ টিভিতে শুধুমাত্র টেলিভিশনের মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। স্মার্ট টিভিতে বিভিন্ন সুবিধা যেমন ইন্টারনেটের ব্যবহার, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, ফ্ল্যাশ সুবিধা, ভিডিও গেম, ওয়েব ব্রাউজিং ইত্যাদি করা যায়। সাধারণ টিভিতে শুধুমাত্র ভিডিও দেখা, শব্দ শোনা, আর টিভিতে তেমন কোনো সুবিধা পাওয়া যায় না। ডিসপ্লে অনেক উজ্জ্বল এবং আকর্ষণীয় হয়। সাধারণ টিভিতে ডিসপ্লে অনেক কম উজ্জ্বল হয়। আর স্মার্ট টিভির দাম বেশি, ওজন কম। সাধারণ টিভির দাম কম, ওজন বেশি। স্মার্ট টিভিতে অনেক ক্ষেত্রে টাচ স্ক্রিনের সুবিধা থাকে। সাধারণ টিভিতে নর্মালি টাচ স্ক্রিনের সুবিধাটা থাকে না। এরপর আমরা দেখি মনোক্রোম টিভি রিসিভার উইথ এ সুইটেবল ব্লক ডায়াগ্রাম। এখন খুব একটা নেসেসারি নাই প্রশ্ন। তো আমরা রাডারটা দেখি, খুবই ইম্পর্টেন্ট। রাডার 46 আসছে, 41, 37 আসছে। রাডার কি, এর পূর্ণরূপ কি, এর কার্যপ্রণালী। রাডার হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এটি হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে রেডিও প্রতিধ্বনির মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব বা দিক নির্ণয় করতে পারে। গঠন: রাডারে একটা ট্রান্সমিটার থাকবে, একটা রিসিভার থাকবে আর একটা নির্দেশক থাকবে। তিনটি ভাগে ভাগ করা যায়। ট্রান্সমিটার কি করে? এটি থেকে নির্দিষ্ট শক্তির তরঙ্গদৈর্ঘ্য প্রেরিত হয়। গ্রাহক যন্ত্র লক্ষ্যবস্তু থেকে প্রতিফলিত তরঙ্গ গ্রহণ করে, আর নির্দেশক হচ্ছে প্রাপ্ত তথ্যকে উপস্থাপন করে। কার্যপ্রণালীটা আমরা এখান থেকে দেখি যে কোনো একটা ট্রান্সমিটার থেকে ডুপ্লেক্সারের মাধ্যমে একটা তরঙ্গ ছুড়ে দেওয়া হয়। এই তরঙ্গ টার্গেট বস্তু থেকে প্রতিফলিত হয়ে ডুপ্লেক্সারে আবার এসে পতিত হয়। ডুপ্লেক্সার সেটা রিসিভারের মাধ্যমে রিসিভ করে এবং ডিসপ্লেতে সেটা প্রদর্শন করে। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি। ট্রান্সমিটার ডুপ্লেক্সারের সাহায্যে কিছু ওয়েভ বাইরের দিকে ছুড়ে দেয় এবং টার্গেট বস্তু থেকে ওই তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে আবার ডুপ্লেক্সারে ফিরে আসে। ডুপ্লেক্সার থেকে রিসিভার এটা রিসিভ করে তরঙ্গগুলো, সংকেতগুলোকে, এবং ডিসপ্লেতে তা প্রদর্শন করে। তো যুদ্ধে ব্যবহার, দূরপাল্লার শত্রু বিমান বা শত্রু জাহাজ খুঁজে বের করতে রাডার ব্যবহার করা হয়। আক্রমণাত্মক বা রক্ষণাত্মক যুদ্ধাস্ত্রের সঠিক নিয়ন্ত্রণেও রাডার ব্যবহার করে। শান্তিকালীন ব্যবহার হচ্ছে বিমান চলাচল নিয়ন্ত্রণ, সামুদ্রিক জাহাজ নিয়ন্ত্রণ, চাঁদ ও নিকটবর্তী গ্রহদের নিয়ে গবেষণা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ইত্যাদির পূর্বাভাস জানার ক্ষেত্রে রাডার ব্যবহার করা হয়ে থাকে। রাডারে অ্যাম্প্লিফায়ারের ব্যবহার করা হয়।
এটা জরুরি না। এরপর ইলেকট্রন চক্ষু এবং মস্তিষ্ক। ইলেকট্রন চক্ষু হচ্ছে রাডার। রাডার শব্দটি হচ্ছে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং শব্দের সংক্ষিপ্ত রূপ। এটা একটা এমন যন্ত্র যার সাহায্যে রেডিও প্রতিধ্বনির মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব এবং দিক নির্ণয় করা যায়। এই জন্য ইলেকট্রনিক চক্ষু বলা হয়, যেটা দিয়ে দেখা যায় অনেক দূরে। ইলেকট্রনিক মস্তিষ্ক হলো কম্পিউটার। মানুষের মস্তিষ্কে চিন্তাশক্তি নেই, কম্পিউটারও যে কোনো যৌক্তিক নির্দেশনা সমাধান করতে পারে, এই জন্য একে ইলেকট্রনিক মস্তিষ্ক বলা হয়। এরপর 34-এ আসছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এটার সুবিধা অসুবিধা লিখতে বলছে। তা ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টার ইত্যাদি সার্কিট কম্পোনেন্টকে একটি ছোট সেমিকন্ডাক্টর চিপের উপর স্থাপন করলে যে সার্কিট পাওয়া যায়। তার মানে সেমিকন্ডাক্টর চিপের উপর বিভিন্ন ধরনের সার্কিট কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর ইত্যাদি বসিয়ে আমরা যে সার্কিট পাবো সেটাই হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট 1958 সালে জেমস ক্যালভি আইসি আবিষ্কার করেন। 1958 সালে জেমস ক্যালভি। এগুলো আকারে খুবই ছোট এবং চিপের অংশগুলো পৃথক করা যায় না বা পুনঃস্থাপন করা যায় না। নষ্ট হলে পুরোটাই নষ্ট হয়ে যায় চিপের ক্ষেত্রে। সুবিধাসমূহ হচ্ছে কানেকশনের সংখ্যা খুব কম বলে ভুল হওয়ার পরিমাণ এবং কম হয়, বিশ্বাসযোগ্যতা বেশি, আকার খুবই ছোট, ওজনে হালকা, কম পাওয়ার প্রয়োজন হয়, সর্বোচ্চ তাপমাত্রায় ভালো কাজ করতে পারে, সুলভ মূল্যে এগুলো পাওয়া যায়। অসুবিধা হলো অংশগুলো পৃথক করা যায় না, পুনঃস্থাপন করা যায় না, নষ্ট হলে মেরামত করা সম্ভব হয় না, নতুন একটা আইসি ব্যবহার করতে হয়। আইসি বা ডিজিটাল আইসি ব্যবহার সমূহ উল্লেখ করো। আমরা এতক্ষণ পড়ছিলাম। ডিজিটাল আইসির ব্যবহার হচ্ছে ডিজিটাল আইসি মূলত যেখানে বাইনারি 0 এবং 1 ব্যবহার করে অপারেট করে তাদেরকে ডিজিটাল আইসি বলে। যেমন মাইক্রোপ্রসেসর, বিভিন্ন ধরনের লজিক গেট যেমন এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট। তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপেও আমরা আইসির ব্যবহার দেখি। এছাড়াও মেমোরি চিপ যেমন DRAM, SRAM এগুলোতেও হচ্ছে ডিজিটাল আইসি ব্যবহার করা হয়ে থাকে। সমন্বিত বর্তনীর আইসি শ্রেণীবিন্যাস। একটা হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, লার্জ স্কেল আর ভেরি লার্জ স্কেল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, VLSI। তাহলে সমন্বিত বর্তনী কি? সমন্বিত বর্তনীর ইন্টিগ্রেশন ক্ষমতা বা বর্তনীয় কম্পোনেন্টস এর সংখ্যা অনুযায়ী এদেরকে কয়েকটি শ্রেণীতে বিন্যাস করা হয়। একটা হচ্ছে SSI, একটা হচ্ছে MSI, একটা হচ্ছে LSI, একটা হচ্ছে VLSI। তো স্মলে হচ্ছে 30 থেকে 50-এর মতো কম্পোনেন্ট থাকে। তারপর 50 থেকে 500টা কম্পোনেন্ট থাকে মূলত মিডিয়াম স্কেলে, আর 100 থেকে 1 লক্ষ পর্যন্ত থাকে লার্জ স্কেলে, আর লক্ষের অধিক হলে সেটা ভেরি লার্জ স্কেল। তাহলে আমরা এইভাবে পড়ি, 30 থেকে 50 হচ্ছে স্মল, মিডিয়ামে হচ্ছে 50 থেকে 500, তারপর 100 থেকে 1 লক্ষ হচ্ছে লার্জ স্কেল, আর লক্ষাধিক প্লাস হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখানে লক্ষাধিক কি থাকে, কম্পোনেন্টস থাকে, বিভিন্ন ধরনের ডিজিটাল কম্পোনেন্টস থাকে। তো আইসি কে আমরা দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানালগ আইসি আর একটা হচ্ছে ডিজিটাল আইসি। ডিজিটাল আইসি হচ্ছে ওই লজিক গেট গুলো হচ্ছে মূলত ডিজিটাল আইসি, ভোল্টেজ রেগুলেটর, কম্পারেটর এগুলো হচ্ছে অ্যানালগ আইসি। কাউন্টার কি? কাউন্টার হলো এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যা তাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। আচ্ছা, অর্থাৎ কয়টা পালস আমরা দিচ্ছি, 1টা 2টা 3টা করে এইভাবে কাউন্ট করতে পারে। তো এই জন্য এই সিকোয়েন্সিয়াল সার্কিটকে বলা হয় কাউন্টার। কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ একসাথে সংযুক্ত করে কাউন্টার তৈরি করা যায়, অর্থাৎ ফ্লিপ ফ্লপের সাহায্যে কাউন্টার তৈরি করা হয়। কাউন্টার দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। কাউন্টারের ব্যবহার ডিজিটাল ঘড়ি, ডিজিটাল কম্পিউটার, গণনা সংক্রান্ত বিভিন্ন কাজে কাউন্টার ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য দেখি আমরা। সিনক্রোনাস কাউন্টার সবগুলো কাউন্টার এক ধরনের একটি সাধারণ ক্লক ইনপুট দ্বারা সংযুক্ত থাকে। অ্যাসিনক্রোনাসে কোনো সাধারণ ক্লক ইনপুট থাকে না, অর্থাৎ সিনক্রোনাসের ক্ষেত্রে ক্লক ইনপুটটা হচ্ছে কমন থাকবে, অ্যাসিনক্রোনাসে কমন কোনো ইনপুট থাকবে না, ডিফারেন্ট ইনপুট আসবে এখানে ক্লক থেকে। এরপর সিনক্রোনাসের কাজের গতি বেশি, অ্যাসিনক্রোনাসের তুলনামূলকভাবে কম। সিনক্রোনাসের এক্সাম্পল হচ্ছে রিং কাউন্টার, আর অ্যাসিনক্রোনাস হচ্ছে রিপল কাউন্টার। তাহলে সিনক্রোনাস হচ্ছে রিং কাউন্টার, অ্যাসিনক্রোনাস হচ্ছে রিপল কাউন্টার। সিনক্রোনাসের সাধারণ ক্লক ইনপুট থাকে, কাজের গতি বেশি। অ্যাসিনক্রোনাসের সাধারণ ক্লক ইনপুট থাকে না, কাজের গতি কম। পরবর্তী পর্বে আমরা টপিক 4 দেখব। ধন্যবাদ।